জামায়াতের বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্র অভিযোগ বিএনপির। দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করতে চায় ইসলামী দলটি। ৫ দফা দাবিতে মাঠের কর্মসূচির মধ্যে ৩০০ আসনে প্রার্থী দিল খেলাফত। বাংলাদেশ আর কারো দাবিদারি করবে না বলছে ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে ৬টি অর্জন দেখছেন প্রেস সচিব। নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রার তথ্য তুলে ধরা অন্যতম। ঝিনাইদহের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ইসির নির্বাচন পর্যবেক্ষকের তালিকায় অস্তিত্ব মেলেনি একটির, আরেকটিতে চলে বিউটি পার্লার। কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধায় ভাষা সংগ্রামী আহমেদ রফিকের শেষ বিদায়। বারডেমের শিক্ষার্থীদের জন্য মরদেহ দান। এবং বুলবুল তামিম দুজনকে বিসিবিতে চেয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা, হয়নি বোঝাপড়ার অভাবে। কাউন্সিলর নিয়ে সভাপতির চিঠিতে হয়নি নিয়মভঙ্গ। আগামী নির্বাচন বানচাল করতে যে শক্তি ষড়যন্ত্র করছে তার পক্ষেই জামায়াত কাজ করছে, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নতুন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে, সেই চক্রান্ত এখনো থেমে নেই। তারা নানাভাবেই চক্রান্ত করছেন, নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে। এদিকে রাজধানীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন বানচাল করতে যে শক্তি ষড়যন্ত্র করছে তার পক্ষেই জামায়াত কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। তিনি আরো বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই পিয়ার সহ নানা দাবি সামনে আনা হচ্ছে। প্রশ্ন তুলেন পিয়ারের দাবি তোলা এসব দলের ২৪-এর গণঅভ্যুত্থান সহ গেল ১৬ বছরের ভূমিকা নিয়ে। যারা আজকে পিয়ার করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাচাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের পথ প্রশস্ত করা না গেলে ফের উত্থান হবে ফ্যাসিবাদের, এমন শঙ্কাও জানান সালাউদ্দিন আহমেদ। সংস্কারের ইতিহাস, সাংবিধানিক সংস্কারের ইতিহাস। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্তির পক্ষে নয় জামায়াতে ইসলামী, তাই দেশের স্বার্থে দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সকল ধরনের সহিংসতা দূর হবে বলেও মন্তব্য করেন আমির। জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই ওলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন। ৫ দফা দাবিতে আরও কয়েকটি ইসলামী দলের সঙ্গে মাঠে কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস। অবশ্য এরই মধ্যে আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করল দলটি। আর ইসলামী আন্দোলন বলছে, বাংলাদেশ আর ভারত বা আমেরিকা বা চীনের গোলামি করতে চায় না। অভিযোগ করেন, ভারত এখনও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলগুলোর নেতারা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক। এতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। অভিযোগ করেন ভারত বাংলাদেশে এখনো আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হিন্দু এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে। 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিস। নেতারা বলেন, নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 6 দফা দাবিতে এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। ডিবিসি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে জাতিসংঘ সফরে 6টি উল্লেখযোগ্য অর্জন হয়েছে, যার অন্যতম নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এসব তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিভিন্ন দেশের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক অগ্রগতি এসেছে এই সফরে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২২শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকও করেছেন তিনি। কিন্তু এই সফর থেকে প্রাপ্তি কি? নানা দিক থেকে এমন আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, গুরুত্বপূর্ণ 6টি অর্জন আছে, যার মধ্যে দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি অন্যতম। আমাদের 6টা বড় অর্জনের কথা বলেছি। যদি মেজর অর্জন বলেন যে আমরা আমাদের দেশ যে এখন এই ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে এবং এটা আমরা যে পুরো দেশবাসী এটার জন্য প্রিপেয়ার্ড, পলিটিক্যাল পার্টি, ইন্টারিম গভর্নমেন্ট, সেটার একটা মেসেজ গেছে। আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে দেখেছেন যে চিফ অ্যাডভাইজার এবং সাথে কিন্তু ছিলেন 6 জন রাজনীতিবিদ। এখানে কিন্তু কোনো অফিসিয়াল ছিলেন না, কেউ ছিলেন না। আসছে নির্বাচনের বিষয়টি বিশ্ববাসীকে জানানোকেও গুরুত্বের সাথে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের যে ইলেকশনটা একটা খুবই বড় একটা কাজ, এটার জন্য আমাদের পুরো বিশ্ব জাতিপুঞ্জে যারা আছেন সবার আমরা সাপোর্ট চাচ্ছি। সে সাপোর্টের কথা প্রফেসর ইউনূস তার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণে বলেছেন যে বাংলাদেশ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করবে, এবং ওনার যে ভাষণের পরে আমরা অভূতপূর্ব আমরা সাপোর্ট পেয়েছি। ইলেকশনের কাজটা এবং এইটার যে পুরো জাতি ইউনাইটেড, সেটার একটা মেসেজ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছে। বলছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক অগ্রগতিও অর্জন এই সফরের। যে সমস্ত ওয়ার্ল্ড লিডার, তাদের সাথে আমরা আরও ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাচ্ছি। আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দরকার আমাদের গভর্নমেন্ট বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য। সে আলাপগুলো হয়েছে। আলবেনিয়ার কসোভোর ক্ষেত্রে তারা বাংলাদেশের থেকে ওয়ার্কার নিতে চাচ্ছে, সেই নিয়ে খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা থেকেও বেশ কিছু সুবিধা আসছে বাংলাদেশের জন্য। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 34, জয়পুরহাট 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির কতটা অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে যেতে চাই, এই আসনটি থেকে আমরা দেখেছি আরও একজন প্রার্থী রয়েছেন, সম্ভাব্য প্রার্থী আপনিও। সেটা আসলে যুদ্ধটা কোন জায়গাটা গিয়ে ঠেকবে বলে মনে করছেন? জি ধন্যবাদ। জয়পুরহাট সংসদীয় আসন 34-1। সর্বশেষ এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল আমার প্রয়াত পিতা মরহুম মোজাহির প্রধান। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে জয়পুরহাট যতগুলো নির্বাচন হয়েছে। আর এই আসনে আন্দোলন সংগ্রামে আমি ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। এই জেলায় সর্বোচ্চ মামলা হামলা
এবং আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা, একাধিকবার কারাগারে যাওয়া এবং আমার জীবনে ক্রসফায়ার সহ অসংখ্য হুলিয়া নিয়ে নেতাকর্মী নিয়ে অদ্যবধি মাঠে আছি। দলের সঙ্গে বেইমানি করিনি, জিয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এই দলে আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তারপরে আমরা দল ছেড়ে যাইনি। অনেকে এই দল থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে জিয়া পরিবারের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আরেকজন প্রার্থী তো রয়েছে, হেভিওয়েট প্রার্থী, তিনি দাবি করছেন, এর পাশাপাশি আপনিও দাবি করছেন। আসলে কাকে দেবে, যাকেই দিক না কেন, বা আপনাকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আসলে এক হয়ে কাজ করবেন কিনা? আমি জিয়া পরিবারের প্রতি অত্যন্ত আস্থাশীল। দলের তৃণমূল, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি, সাধারণ মানুষ সকলে আমার সঙ্গে সম্পৃক্ত আছে। আমরা তাদেরকে কখনো ছেড়ে যাইনি। সকলে মনে করে এই আসনে আমি যদি মনোনয়ন পাই, ইনশাল্লাহ আমার বাবা 1,65,000 ভোটের ব্যবধানে এই আসনে বিজয়ী হয়েছিল। আমি এই আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের মধ্যে মডেল স্থাপন করবো ইনশাল্লাহ। এই আসনটিতে শুধু কি ব্যক্তি হিসেবে আপনাকে ভোট দিবে, না দলীয় প্রতীক হিসেবে আপনাকে ভোট দিবে? জি, আমাদের দল খুব জনপ্রিয় এবং আমার দলের কর্মীর সঙ্গে আমার নিবিড় একটা সম্পর্ক। আমি কোনোদিন দলের বাইরে যাইনি, দলের বিশ্বাসঘাতকতা করিনি। আমি কলেজের নিয়মিত স্টুডেন্ট, স্কুলে নিয়মিত ক্লাস করেছি, কোনো প্রোগ্রাম, মিছিল, মিটিং বাদ দিইনি। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। জিয়া পরিবারের সকল সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। নেতাকর্মী জেলে গিয়েছে, খোঁজখবর নিয়েছি। নেতাকর্মীদের হাইকোর্ট থেকে জামিন করিয়েছি। নেতাকর্মী সকল বিপদে সুখে দুঃখে পাশে থেকে মানুষের কাছে আস্থার যে জায়গাটি, সেটি আমি তৈরি করতে পেরেছি। এই জন্য নেতাকর্মী, সাধারণ মানুষ মনে করে এই আসনের জন্য আমি সবচেয়ে যোগ্য। যদি দল যদি মনে করে আমার চেয়ে যোগ্য, আমার চেয়ে বেশি তার কর্মকাণ্ড আছে, আমার কোনো এ বিষয়ে আপত্তি থাকবে না। আমি দলের সিদ্ধান্তের ব্যাপারে আমি একমত। জামাত থেকে যিনি মনোনয়ন পেয়েছেন বা চূড়ান্ত হয়েছে, জামাতের যিনি লিডার আছেন জেলা আমির, তিনি বলছেন যে তাদের ভোট ব্যাংক অনেক বেশি এই আসনটিতে, বিএনপি সেখানে পাত্তা পাবে না, যেহেতু তারা এককভাবে 300 আসনে নির্বাচনে অংশ নিচ্ছে। ইতিহাস সাক্ষী, এই নির্বাচনে প্রত্যেকটি ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি ভোটে জামাতে ইসলাম অংশগ্রহণ করেছে। এই আসনে 1991 সালে জামাতের নায়েবে আমির মরহুম গোলাম রব্বানী সাহেবের সঙ্গে তরুণ একটা প্রার্থীর সঙ্গে নির্বাচন করেও সেখানেও পরাজয় বরণ করেছে। এবং যিনি জামাতের ক্যান্ডিডেট, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, তিনি একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে বিএনপি সেরা, বিএনপি শ্রেষ্ঠ, যুগে যুগে বিএনপি সেরা। ধানের শীষের উর্বর ভূমি জয়পুরহাট 1 এবং 2 আসন। সেক্ষেত্রে বিএনপির একটি বিভাজন রয়েছে, বিভক্তি রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আসলে রাখতে যাচ্ছি যে সেটা নির্বাচনের আগে শেষ হবে কিনা। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা যারা জিয়া পরিবারের সঙ্গে সম্পৃক্ত, আমরা একসঙ্গে আছি। কিছু মানুষ অতিথি পাখির মতো নির্বাচন মৌসুমে আসে, নির্বাচন হয়ে গেলে আবার চলে যায়। বিএনপি যারা করে, জিয়া পরিবারের যারা প্রকৃত কর্মী, নেতাকর্মী, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আপনি আজকে তাকে দেখুন, এই পাশ থেকে প্রত্যেকটি থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, শ্রমিক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মহিলা দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই আমার সঙ্গে এখানে আছে। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। তৃণমূল আছে, ইউনিয়ন বিএনপি আছে, থানা বিএনপি আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলে ঐক্যবদ্ধভাবে মাসুদ রানা প্রধানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ আছে। আমার মরহুম পিতা 30 বছর জেলা বিএনপির সভাপতি ছিল। তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মানুষের সুখে দুঃখে পাশে ছিল। আমিও মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। এই এলাকার যত উন্নয়ন বিএনপির আমলে হয়েছে, আগামী দিনে যদি জাতীয় সংসদে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই আসনটি? এই আসনের জন্য জয়পুরহাট 5 বিবিতে পানির একটা সমস্যা আছে, সমাধান করব এবং আমরা পার্ক নির্মাণ করব এবং জয়পুরহাটে গোল চত্বর নির্মাণ করব। জয়পুরহাটে মেডিকেল কলেজের অভাব, আমরা মেডিকেল কলেজ করব এবং গ্রামীণ পর্যায়ে যে অবকাঠামোগুলো আমরা উন্নয়ন করব। ক্রীড়ার জন্য ভালো জায়গা নেই, আমরা 5 বিবি জয়পুরহাট স্টেডিয়াম নির্মাণ করব এবং আমরা গ্রামীণ পর্যায়ে প্রত্যেকটি রাস্তাঘাট উন্নয়ন করব, পানির সমস্যা সমাধান করব এবং সাধারণ ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। বেকারত্ব যে অভাব আছে, এই অভাবটা আমরা দূর করে আগামী দিনে এখানে একটা সুন্দর পরিবেশ করব। এবং জয়পুরহাটের একটা আন্দোলন করেছি আমরা গ্যাসের দাবিতে। জয়পুরহাটে একটা গ্যাসের দাবি আছে, গ্যাসের জন্য আমরা আন্দোলন করেছি সকলে মিলে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জয়পুরহাটের পাইপলাইনে গ্যাস নিয়ে এসে শিল্পের জন্য আমরা একটা উদাহরণ সৃষ্টি করবো ইনশাল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো বিষয় আছে কিনা, ছোট করে উত্তর দেবেন একেবারে। সনাতন ধর্মের এখানে দেখুন আমার মা বোনেরা এসেছে, আমি যেখানেই যাচ্ছি সনাতন ধর্মের মা বোনেরা আমাকে ফুলের পাপড়ি দিয়ে, গলায় মালায় দিয়ে আমাকে আপন করে নিয়েছে। সনাতন ধর্মের 5ই আগস্টের পরে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছিল, আমরা প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি পরিবারকে আমাদের নিজের পরিবার মনে করে আমরা তাদেরকে গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। বিসিবিতে বুলবুল তামিম দুজনকে চেয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বোঝাপড়ার ঘাটতির কারণে সেটা আর হয়ে ওঠেনি।
ডিবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও বলেন, তামিম ইকবাল যেন তার চাওয়া অনুযায়ী কাজ করতে পারেন সেটা চেষ্টা করেছিলেন, তবে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। বিসিবি নির্বাচন এখন টক অব দ্য টাউন। নানান আলোচনায় ক্রিকেট পাড়া মুখরিত। নির্বাচনী কার্যক্রম শুরুর পর পাল্টেছে দৃশ্যপট। তবে তৃতীয় বিভাগের 15 ক্লাবকে নিষেধাজ্ঞা দেওয়ার পর তামিম সহ তার নেতৃত্বাধীন ক্লাব প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের পরই বদলে গেছে অনেক হিসাব নিকাশ। তবুও বিসিবি নির্বাচন নিয়ে যেন আগ্রহের কমতি নেই। বিসিবি নির্বাচনের 2 হেভিওয়েট প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। লড়াইয়ের আভাসও মিলেছিল। নির্বাচনে এখন নেই তামিম ইকবাল। অবশ্য ক্রিকেট বোর্ডে দুজনকেই চেয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান, বোঝাপড়ার অভাবে সেটি পূর্ণতা পায়নি। আমি চেয়েছিলাম, এবং শুধু আমি চেয়েছিলাম এরকম না, অনেক ক্রীড়া সংগঠকরাই চেয়েছিলেন। আমরা চেয়েছিলাম যে এটা একটা গ্রহণযোগ্য সমাধানের জায়গায় আসা, এবং সেটা একটা পর্যায় পর্যন্ত গিয়েছেও, কিন্তু পরবর্তীতে নানা ধরনের কমিটমেন্ট রাখা না রাখার একটা জায়গায় পৌঁছানোর কারণে সেটা আর হয়ে ওঠে নাই। শুধু তাই নয়, তামিম ইকবাল যেন তার চাওয়া অনুযায়ী কাজ করতে পারেন সেই চেষ্টাও করবেন বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে দিন শেষে সেটিও আর হয়ে ওঠেনি। আমি চেষ্টা করেছিলাম যে তামিম ভাই যেভাবেই কাজ করতে আসলে কমফোর্টেবল হন, ওনার একটা ইন্টারেস্ট জায়গা ছিল ক্রিকেট অপারেশনস, ওনার একটা ছিল যে পূর্বাঞ্চলের যে জায়গা আছে সেখানে একটা এক্সেলেন্স সেন্টার করা, সেই জায়গাগুলোতে উনি কাজ করতে চেয়েছিলেন, বলেছিলেন। এবং আমার দিক থেকে আমি বলেছি যে আমি অবশ্যই বুলবুল ভাইয়ের সাথে কথা বলবো, এবং বুলবুল ভাইও এক ধরনের রাজি ছিলেন। এদিকে কাউন্সিলর তালিকা নিয়ে বুলবুলের চিঠির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিসিবির গঠনতন্ত্র ভঙ্গের। ক্রীড়া উপদেষ্টার দাবি, নিয়ম মেনেই বিসিবি সভাপতি দিয়েছেন চিঠি। সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধানটা পড়েন ভাই, না পরে সংবিধান লঙ্ঘন করার কথা বললে তো হবে না। এই বিষয়টা কোর্টেও গেছে, রায় এসেছে যে চিঠি বিসিবি প্রেসিডেন্ট দিয়েছেন সেটা ঠিক, বৈধ, এবং পরবর্তীতে ফুল কোর্টে আবার হিয়ারিং হওয়ার পরে একই রায় এসছে। ওনারা তো কনস্টিটিউশন দেখে রায় দিয়েছেন, তাদের তো এই বিধিবদ্ধ নিয়মের বাইরে রায় দেওয়ার সুযোগ নেই। বিসিবি নির্বাচনে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। 6 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। কৃত্রিম অক্সিজেন ছাড়া বিশ্বের 8ম উচ্চতম পর্বত মানাসলুর চূড়ায় লাল সবুজের পতাকা উড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন পর্বতারোহী ডাক্তার বাবর আলী। আর একই অভিযানে প্রথমবারেই সফলতা পেলেন আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। সকালে চট্টগ্রামে প্রেস ক্লাবে 2 পর্বতারোহী শোনালেন তাদের অভিজ্ঞতা। বিশ্বে মাত্র 14টি 8000 মিটারের পর্বতের একটি নেপালের মাউন্ট মানাসলু। 26শে অক্টোবর ভোরে 26,781 ফুট উচ্চতার চূড়াই লাল সবুজের পতাকা ওড়ান বাবর আলী। বাবরের জন্য এটি চতুর্থ 8000 শৃঙ্গ, তবে এবারই প্রথম কৃত্রিম অক্সিজেন ছাড়া। আর তানভীরের জন্য এটি প্রথম 8000 সাফল্য। আমার সুযোগ হয়েছে বিশ্বের 8ম সর্বোচ্চ পর্বত মানাসলুর শিখরে বাংলাদেশ পতাকা হাতে দাঁড়ানোর। এটা আমার লাইফের প্রথম 8000 পর্বত, এবং আমি সকাল 3:30-এ পর্বতের শিখর স্পর্শ করি এবং 5:50-এ বেস ক্যাম্পে নেমে আসতে সক্ষম হই। আপনি অনেক বড় একটা মাউন্টেন ক্লাইম্ব করতেছেন এবং একদিনে বেশ বড় একটা জায়গায় আপনি চলে যেতেছেন, যেমন 6700 থেকে 8100 বা 8163 মিটার। ওইটুকু দূরত্ব একদিনে 24 ঘন্টার ভিতরে প্রায় আপনি কভার করতেছেন। সো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স উইথ আদার মাউন্টেন। অভিযানে পৃষ্ঠপোষকতা করেন সামুদা গিগাবাইট বাংলাদেশ সহ একাধিক প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন, বাবর ও তানভীরের এই অর্জন দেশের পর্বতারোহণকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা ব্যবসার পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজগুলো করা। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো করি। ধারাবাহিকতায় আমরা এবার তানভীর এবং ডাক্তার বাবর আলীকে আমরা কিছুটা সহযোগিতা করেছি যাতে মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুও শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।